পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান ঘিরে বিতর্ক, সিইসির কাছে বিএনপির নালিশ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামায়াতের। ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করল যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞার আওতার বাইরে নন ইমিগ্রেন্টরা, উদ্বেগে অভিবাসন প্রত্যাশীরা। এবং রোববার পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চলছে শেষ সময়ের প্রচারণা, অভিবাসী বান্ধব প্রার্থী জিতুক প্রত্যাশা প্রবাসীদের। আমি ফয়সাল মাহমুদ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শোক সভা আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর মাহবুবুল্লাহ। তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় শুরু হবে এই শোক সভা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, তবে তারা বক্তব্য দেবেন না। শোকসভায় রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, শিক্ষক ও বিচারক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা অংশ নেবেন, তবে আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশের সুযোগ থাকবে না। নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আয়োজনটি হবে আগামীকাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পোস্টাল ব্যালটে ভাঁজের মাঝখানে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে দেখা করেছেন দলটির নেতারা। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে দলটি। এদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে, আগামী 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারের ভাঁজের মাঝখানে রাখা হয়েছে ধানের শীষ প্রতীক। এ নিয়ে চলছে বিতর্ক। এ বিষয়ে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এসেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি, আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে তদন্তের দাবি জানান তিনি। খুব সুকৌশলে আমাদের যে মার্কা ধানের শীষ, সেটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা সহজে চোখে পড়ে না এবং ভাঁজের উপর পড়ে। এটা নিয়ে ওনারা ইন্টারনালি যদি রিওয়ার্ক করেন, তারপরে আমার ধারণা এখানে বেটার রেজাল্ট আসবে। তবে অবশ্যই এটি র্যান্ডমলি হয় নাই, কোথাও না কোথাও থেকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যারা করেছেন ডেফিনেটলি এটা ওনাদের ব্যাপারে হয়তো নির্বাচন কমিশন তাদের ভেতর থেকে কাজ করবেন, দেখবেন, তদন্ত করবেন, সেটা আমাদের প্রত্যাশা। তিনি জানান, 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক আইডি নেই, কোনো আইডি নেই ডাক্তার জুবাইদা রহমানের। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে দ্বৈত নীতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হাবিদুর রহমান আজাদ। একটি হচ্ছে লেভেল ফ্লাইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল ফ্লাইং ফিল্ড হবে না। বাংলাদেশ ও পাকিস্তান সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে এই নিষেধাজ্ঞা পর্যটক, ব্যবসা কিংবা অন্যান্য অস্থায়ী বা নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ভ্রমণ, বাণিজ্য বা স্বল্পমেয়াদী কাজে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকদের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা কল্যাণ সুবিধার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি, মূলত সেসব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। জানতে চাচ্ছি, বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে, আর এই তালিকায় আরও ৭৪ দেশ, এটি কেন? আরেকটা বিষয়, সেটি হলো এই সিদ্ধান্ত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এই বিষয়ে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? ধন্যবাদ। আপনারা দেখেছেন ৭৫টা দেশের উপর নিষেধাজ্ঞা বলতে এরকম না, স্থগিত করা হয়েছে ইমিগ্রেশন ভিসা, যাদের এই 21 জানুয়ারি 2026 অথবা তার পরে যাদের ইন্টারভিউ ডেট ছিল বা আসার সম্ভাবনা ছিল, তাদের এই ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে আমেরিকায় এসে এই সব দেশের লোকগুলা যারা অতীতে ইমিগ্রেন্ট হয়ে এসেছে, যাদেরকে স্পন্সর করে নিয়ে এসেছে ফ্যামিলি ভিসা অথবা এমপ্লয়মেন্ট ভিসা, তারা এখানে আসার পরে সরকারের উপর বোঝা হয়েছিল, মানে আর্থিক সহায়তা নিয়েছে যেটা তারা নেওয়ার যোগ্যতা ছিল না, হয়তো মিথ্যা বলে নিয়েছে অথবা বৈধভাবে নিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে, যদি কেউ কাউকে স্পন্সর করে, সে একটা নির্দিষ্ট বছর পর্যন্ত, 5 বছর বা 10 বছর পর্যন্ত তাকে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব নিতে হয়। এতে আমরা I-864 অব্লিগেশন দেওয়া থাকে। কিন্তু দেখা যাচ্ছে এইসব দেশের লোকগুলো আমেরিকা আসার পরে, গ্রিন কার্ড পাওয়ার পরে তারা সরকারি সাহায্যের উপর নির্ভর করে। এখন বর্তমান প্রশাসন এগুলা তদন্ত করছে, আসলে অতীতে যারা নিয়েছিল সুবিধা তারা সঠিকভাবে নিয়েছে কিনা, এবং ভবিষ্যতে যারা ইমিগ্রেন্ট ভিসায় আসবে তারা কতটুকু ঝুঁকির মধ্যে আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের যে বয়সের কারণ এবং তাদের যে কোনো স্কিল আছে কিনা, ওইসব বিষয়ের পূর্ববর্তী অবস্থান, ফিউচার তারা অ্যাসেসমেন্ট করবে, আসলে তারা কি এই দেশে এসে সরকারের উপর বোঝা হবে কিনা। এটা নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে ভিসা ইস্যু করা শুরু করবে। তবে এটা সাময়িক স্থগিত, এটা কোনো একেবারে বন্ধ হয় না বা বাতিল হয় নাই। আরো উল্লেখ্য যে এখানে আপনি অতীতে দেখেছেন, গত সপ্তাহে তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে ভিসা বন্ড শুরু হয়েছে, এটা 21 তারিখ থেকে শুরু হবে, জানুয়ারি 21, 2026 থেকে শুরু হবে। তবে এটা সবার জন্য প্রযোজ্য না, অনেকেই বন্ড ছাড়াও ভিসা পাবে যদি তাদের সামাজিক অবস্থান, আর্থিক সচলতা থাকে, তাদের দেশে যাওয়ার মতো কোন সুযোগ থাকে, দেশে আসবে কোন গ্যারান্টি দিতে পারে, সরকার বুঝলে পরে তাকে ভিসা ইস্যু করবে। আবার যাদেরটা নিশ্চিত হতে পারবে না তার জন্য ভিসা বন্ড ইস্যু ভিসা বন্ডের জন্য দিতে হবে। এটা আবার সরকারি সংস্থাতে পে করতে হবে, কাউকে ব্যক্তিগত বা নগদ টাকা না। pay.gov এ যে যদি ভিসা অফিসার যখন বলবে তখনই দিতে হবে। সবার জন্য প্রযোজ্য না, এবং অনেকের জন্য হয়তো ম্যাক্সিমাম প্রযোজ্য হতে পারে। আপনার সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশিদের উপর কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশিরা লক্ষ লক্ষ লোক যারা বিভিন্ন ক্যাটাগরিতে, কিছু ক্যাটাগরি ইমিডিয়েট ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি আছে একটু বিলম্বিত ক্যাটাগরি। কোন ক্যাটাগরিতে 1 বছরের ভিসা হয়,
কোনো ক্যাটাগরিতে 3 বছর, 5 বছর, এমনকি 15 বছর অপেক্ষা করতে হয়। যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর অপেক্ষা করছে, আমি 20 ইয়ার্স যাবত আমেরিকাতে ল প্র্যাকটিস করি, আমি দেখেছি মানুষের দুর্ভোগ কিরকম, কিভাবে তারা এই দেশে আসার জন্য উদ্বেগ আছে এবং দিনের পর দিন তারা কল করে। তো তাদের জন্য একটা খুবই হতাশাজনক খবর। তবে তাদেরকে আমরা অনুরোধ করবো, ভেঙে পড়বেন না। আমরা অতীতে দেখেছি এই পজ গুলা ছিল, পরে আবার চালু হয়েছে, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনার ফিউচার ভিসা আসতে বা আপনার কষ্ট হয়। এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আপনার একটা স্কিল নিয়ে আসবেন আমেরিকাতে। যে জিনিসটা সরকার চাচ্ছে আমেরিকাতে আসার, যারা আসতে চাচ্ছে, কোন একটা স্কিল নিয়ে আসলে, কোন একটা পেশা নিয়ে বা কোন একটা দক্ষতা নিয়ে আসলে, এডুকেশন নিয়ে আসলে আপনার যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন। জি, আমরা বিষয়টি পুরোপুরি ক্লিয়ার। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পর্তুগালে আগামী 18 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন। এই নির্বাচনে মোট 11 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী 3 জন। এদিকে প্রবাসীদের প্রত্যাশা, পর্তুগালে এমন একজন প্রেসিডেন্ট আসুক যিনি অভিবাসী বান্ধব হবেন। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্টে বিস্তারিত। ইউরোপের দেশ পর্তুগালে আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন সরকারের ও সাবেক সরকার পিএস এবং কট্টর ডানপন্থী সেগার প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তারা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তুলে ধরছে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি। এবারে অভিবাসন ইস্যু সামনে এনে প্রচারণা চালাচ্ছে কঠোর ডানপন্থী দল সেগা। এই প্রেক্ষাপটে অভিবাসন বান্ধব পিএস দলের প্রার্থী অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানের সমালোচনা করেন। অন্যদিকে প্রবাসী কমিউনিটির প্রত্যাশা, অভিবাসন বান্ধব কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হলে মানবিক ও সহনশীল পর্তুগাল গঠনে তার সহায়ক হবে। আমি একজন বাংলাদেশি পর্তুগিজ নাগরিক হিসেবে আমার ভাবনা হচ্ছে আগামী 18 জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে এমন একজন প্রেসিডেন্ট যেন নির্বাচিত হয় যার কারণে আমরা ইমিগ্রেন্টরা এখানে শান্তিতে বসবাস করতে পারি। পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির মানুষও ইমিগ্রেশন যারা বসবাস করে সবাই উপকৃত হবে বলে বিশ্বাস করি। 18 জানুয়ারি ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ভোটারদের কাছে পৌঁছে গেছে পোস্টাল ব্যালট। পর্তুগালের বর্তমানের জনপ্রিয় প্রেসিডেন্ট মার্সেলো রেবেতো দে সুজা টানা 2 মেয়াদে 10 বছরে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট পর সর্বোচ্চ 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশি কানাডিয়ান আলবার্টায় ক্যালগেরির প্রবাসী শিল্পী তীর্থ সাহাকে কলকাতার রবীন্দ্র সদনে শিল্পী সম্মাননা প্রদান করা হয়েছে। রবি ছন্দমের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। কলকাতার শ্রী অলোক রায় চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দেশি বিদেশি শিল্পী, কলাকুশলী এবং দর্শক উপস্থিত ছিলেন। শিল্পী তীর্থ সাহা ছাড়াও অনুষ্ঠানে কলকাতার শিল্পী জয়দীপ চক্রবর্তীকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্পী তীর্থ সাহা সঙ্গীত পরিবেশন করেন। মালয়েশিয়ায় নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট আলো ছায়াতে আয়োজিত অনুষ্ঠানে মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহিদুল ইসলাম শিশু ও খন্দকার আশরাফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার স্থানীয় একটি হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে ফোরামের সভাপতি মুফিজুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 12 পটিয়া বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির
যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, জহির আহমদ, মাওলানা আসহাবউদ্দিন, মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, আলাউদ্দিন সিটিজি সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের নতুন যাত্রা উপলক্ষে আজমানে এক আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ আমিরাতের আইনের প্রতি সম্মান রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করে যাবে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন ইমন মোহাম্মদ হাকিম, মোহাম্মদ হুমায়ুন কবির, হাজি মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ HM কামরুজ্জামান, মোহাম্মদ কবির হোসেন সহ আরও অনেকে। প্রবাসী সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবার স্বাগত প্রবাসী সংবাদে। এবারে ZSRM নির্বাচনের পথে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। তারা আজ সংবাদ সম্মেলন ডেকেছে। এদিকে আসন সমঝোতা নিয়ে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার রাতে যৌথ সংবাদ সম্মেলনে 8 দলের 253 আসন ঘোষণা করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামী 179, NCP 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, AB পার্টি 3, LDP 7, নিজামে ইসলাম 2 ও BDP 2 আসন পাচ্ছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত টিকবে তো এই 11 দলীয় জোট? সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। গত কয়েকদিন ধরে 11 দলীয় আসন সমঝোতা নিয়ে চলছে নানা নাটকীয়তা, যার অবসান ঘটেও যেন ঘটল না। দিনভর বৈঠকের পর বৃহস্পতিবার রাত 8টায় যৌথ সংবাদ সম্মেলনে আসার কথা বলেও আসেনি ইসলামী আন্দোলন। পরে জানা যায় এই জোটে থাকবে না ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী 179, দলটিকে বাদ রেখেই ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে 11 দলীয় জোটের মধ্যে 8 দলের 253 আসন ঘোষণা করা হয়, যার মধ্যে জামায়াত ইসলামী 179, NCP 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, LDP 7, নিজামে ইসলাম 2 ও BDP 2 আসনে নির্বাচন করবে। সংবাদ সম্মেলনে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সে আসনে সব দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবে। বলেন, আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছেন, এখন সময় ন্যায়ের শাসন দেখার। দিল্লির শাসন থেকে তারা মুক্তি চান। 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছি। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য তারা একত্রিত হয়েছেন। খুন, দুর্নীতির রাজনীতি আর দেখতে চান না। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এর আগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়া দীর্ঘ বৈঠক করেন 10 দলের শীর্ষ নেতারা। বৈঠকের মাঝে ইসলামী আন্দোলন থেকে মাওলানা মামুনুল হকের সঙ্গে এই জোটে থাকার কথাও জানায় দলটি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে সরকার, কোনো দলের পক্ষে নয়। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলছি, এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশন একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। আবারও স্বাগত প্রবাসী সংবাদে। এবারে খেলার খবর।
দিনভর নানা নাটকীয়তা শেষে আবারও আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবারের 2 ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের আন্দোলনের মুখে 15 জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা করলেও বিসিবির সাথে বৈঠকে বসে কোয়াব। পরে বৃহস্পতিবার মধ্যরাতে ঘোষণা আসে 15 জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 16 তারিখ, 17 তারিখের ম্যাচ 18 আর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 19 ও 20 জানুয়ারি। গুলশানের নভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন সদস্য সচিব ইফতেখার রহমান। একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত। এবং আমরা জানেন যে আমরা সবসময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও। তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। দেশের এগেনস্টে যে কোনো কথা বলি নাই, আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার দায়িত্ব অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। বাট আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা আমি জানি না সোশ্যাল মিডিয়া বলেন, ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের একটা মিসকমিউনিকেশন হতে পারে, বাট আমরা সবাই একসাথে কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং সবাই আমরা ক্রিকেটের সাথেই কথা বলি। এর আগে ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন জানান, তিনি পদত্যাগ না করলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, যার ফলে ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ স্থগিত করে বিসিবি। এদিকে খেলা দেখতে এসে হতাশ দর্শকরা স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ ও ভাঙচুর চালান। আর বিপিএলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিসিবি। তবে সন্ধ্যার পর আনুষ্ঠানিক চিঠি দিয়ে কোয়াব জানায়, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আন্দোলনের বিষয় পুনর্বিবেচনা করবেন ক্রিকেটাররা। শর্ত দেয়া হয় এম নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার। বিশ্বকাপ ইস্যু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের পর থেকে উতাল দেশের ক্রিকেট। কোয়াব প্রতিবাদ জানালে আরও তেতে ওঠে নাজমুল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন ঘোষণা দেন, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হয় ঢাকা পর্বে বিপিএল এর প্রথম ম্যাচ। এর পরপরই খেলা দেখতে এসে বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা, ভাঙচুর চালায় স্টেডিয়ামের বাইরে। পরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, নাজমুল অনবরত মানহানি করেছেন ক্রিকেটারদের। বিসিবি থেকে তার বিদায় না হলে খেলবেন না কেউ। তাহলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। এরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে বিসিবি জানায়, অর্থ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। তবে তাতেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি। এক্স ক্যাপ্টেন হিসেবে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসীর সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।